শহীদ জিয়ার যে বিএনপিকে ভালোবাসেন সেই বিএনপিকে খুঁজে পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। আসিফ আকবর গানের মানুষ হলেও তার চিন্তা জুড়ে থাকে বিএনপির রাজনীতি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সান্নিধ্যে এসে রাজনীতির প্রতি আসিফের ভালোবাসা জন্মেছিল। এখন তিনি খালেদা জিয়ার রাজনীতির প্রতি শ্রদ্ধাশীল। আসিফ আকবরের বাবা আলী আকবরও ছিলেন রাজনীতিবিদ। আসিফ আকবরকে বলা হয় গানের যুবরাজ। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এআর রহমানের কেএম স্টুডিওতে কাজ করে তিনি বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। আসিফ আকবরের অসংখ্য গান শ্রোতাপ্রিয় হয়েছে। বাংলাদেশের ক্রিকেট নিয়ে গান গেয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। তার বেশ 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 সাবাস বাংলাদেশ গানটিকে জনপ্রিয়তার বিচারে বাংলাদেশ ক্রিকেটের অঘোষিত থিম সং বলা হয়। দেশের অডিও গানে দীর্ঘ সময় ধরে রাজত্ব করেছেন আসিফ। একের পর এক সুপারহিট অ্যালবাম উপহার দিয়েছেন। দরাজ কণ্ঠের সুর ছড়িয়ে দিয়েছেন দেশের প্রতিটি প্রান্তরে। খুব কম সঙ্গীত শিল্পী আছেন যাদের কণ্ঠ শুনে যে কোনো মানুষ চিনে ফেলে। আসিফ আকবর তাদেরই অন্যতম। আসিফ আকবরের জন্ম 1972 সালের 25শে মার্চ কুমিল্লায়। 5 ভাই ও 2 বোনের মধ্যে তিনি ষষ্ঠ। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল ক্রিকেটার হবেন। তবে বিধাতা তার ভাগ্যে লিখে রেখেছিল অন্য কিছু। স্কুলে পড়াশোনা অবস্থায় জিয়াউর রহমানের সঙ্গে আসিফের 2 বার সাক্ষাতের সুযোগ হয়। 1981 সাল। আসিফ তখন 4র্থ শ্রেণীর ছাত্র। শিশু একাডেমিতে এসেছিলেন নাটক করতে। সেদিন শিশু একাডেমিতে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানও এসেছিলেন। আসিফকে তিনি চকলেট দিয়েছিলেন। চকলেট দেওয়ার ঘটনাটা তার মনে দাগ কেটেছিল। জিয়াউর রহমানের খবরে তিনি কষ্ট পেয়েছিলেন। পরে বড় হয়ে তিনি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে মিশেছেন। এভাবেই বিএনপির রাজনীতির প্রতি তার ভালোবাসা জন্ম নিয়েছে। তবে বিএনপির সঙ্গে আসিফের দূরত্ব তৈরি হয়েছিল। 2009 সালে তাকে বিএনপির নির্বাহী কমিটিতে রাখা হয়েছিল। পরে একটা প্রোগ্রামে অংশ নিতে তিনি কুমিল্লায় যান। সেখানে বিএনপির কয়েকজন সিনিয়র নেতা উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে আসিফকে কণ্ঠশিল্পী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। কিন্তু তিনি তো তখন দলের নির্বাহী কমিটির সদস্য। বিষয়টা আসিফের ভালো লাগেনি। এক পর্যায়ে সেখানে কথা কাটাকাটি এবং পর্যন্ত হয়। এসব ঘটনার পরও বিএনপির প্রতি আসিফের ভালোবাসা কমেনি। তিনি গানে মনোযোগ দিয়েছেন। গানের জগতে আসিফ আকবরের পথ চলা শুরু হয় 1998 সালে। এরপর 2001 সালে সাউন্ডটেকের ব্যানারে ও প্রিয়া তুমি কোথায় অ্যালবামটি বাজারে আসে। সে সময় অ্যালবামটির 60 লাখ কপি বিক্রি হয় এবং বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ আয়কারী অডিও অ্যালবাম হয়ে ওঠে। অ্যালবামটিতে মোট 12টি গান আছে, যার প্রতিটি গানের কথা ও সুর করেছেন ইথুন বাবু। আসিফ আকবর দীর্ঘ 25 বছরে 30টির মতো একক অ্যালবামে গান গেয়েছেন। প্রায় 50টির মতো মিশ্র অ্যালবাম প্রকাশ হয়েছে তার। প্লেব্যাক দিয়ে ক্যারিয়ার শুরু করলেও অনেক হিট সুপারহিট সিনেমার গানও উপহার দিয়েছেন তিনি। 2006 সালে মুক্তি পাওয়া সামিয়া জামান পরিচালিত রানী কুঠির বাকি ইতিহাস ছবিতে গান গেয়ে সেরা গায়ক হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার ও প্রিয়া তুমি কোথায় গান থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে একই নামের সিনেমা। তৎকালীন সুপারহিট জুটি রিয়াজ শাবনুরের পাশাপাশি এতে ছিলেন শাকিব খানও। আসিফ আকবর নিজের গানের মিউজিক ভিডিওতে নিয়মিতই অভিনয় করে থাকেন। তবে 2019 সালে পরিপূর্ণ অভিনেতা হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। সে বছর সাদাত হোসেন পরিচালিত গহিনের গান চলচ্চিত্র অভিনয় করে চমকে দেন তিনি। একজন লেখক হিসেবেও তার সুনাম আছে। বিভিন্ন পত্রপত্রিকায় নানা বিষয়ে কলম লিখে প্রশংসা পেয়েছেন। প্রকাশ করেছেন একটি বইও। বইটির নাম পোটোক্রা টু ম্যানহাটন। এটি 2020 সালের অমর 21 বইমেলায় প্রকাশ হয়। ব্যক্তিগত জীবনে আসিফ আকবর 3 সন্তানের পিতা। তার স্ত্রীর নাম সালমা আসিফ মিতু। সঙ্গীত জগতের অসংখ্য ব্যক্তি নিজেদের কণ্ঠ দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন। তবে আসিফ আকবর নিজের গায়কী কণ্ঠের পাশাপাশি প্রতিবাদী কণ্ঠ দিয়েও জনপ্রিয় হয়েছেন, পেয়েছেন লাখো মানুষের ভালোবাসা।